বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ফের যাত্রী ভাড়া বাড়ছে রেলের। বর্ধিত ভাড়া কার্যকর হচ্ছে 25 জুন থেকে। এর আনুষ্ঠানিক ঘোষণা দেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া। অবশ্য বিরোধীদের মত লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি। যাত্রী ভাড়া বাড়ছে রেলের। সব শ্রেণীর যাত্রী ভাড়া বাড়ানো হলো 14.2%। 6.2% হারে বাড়ানো হচ্ছে পণ্য মাশুলও। বর্ধিত ভাড়া কার্যকর হচ্ছে 25 জুন থেকে। বৃহস্পতিবারই ইঙ্গিত মিলেছিল। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা করলেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া। তবে দায়টা সুকৌশলে চাপিয়ে দিলেন আগের সরকারের উপর। 16 মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই রেলের ভাড়া ও পণ্য মাশুল বৃদ্ধির কথা ঘোষণা করে বিদায়ী কেন্দ্রীয় সরকার। তখনই ঠিক হয়েছিল যাত্রী ভাড়া 14.2% এবং পণ্য মাশুল 6.2% বাড়ানো হবে 20 মে থেকে। কিন্তু লোকসভা নির্বাচনের ফল ঘোষণার মধ্যেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে শুরু হয় বিতর্ক। অস্বস্তিতে পড়েন তৎকালীন রেলমন্ত্রী মল্লিকার্জুন খার্গে। বিতর্কের জেরে ওই সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় রেল বোর্ড। এক মাসের মাথায় ফের সেই সিদ্ধান্তই কার্যকর করল এনডিএ সরকার। বাড়তে চলেছে নিত্যযাত্রীদের মান্থলি খরচাও। আগামী 9 জুলাই রেল বাজেট। তার আগে কিভাবে রেল ভাড়া বাড়ানোর কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী? মূল্যবৃদ্ধির খাড়া তো রয়েছেই, তার উপর মোদী সরকারের এই সিদ্ধান্তে জনগণের ঘাড়ে যে বিরাট বোঝা চাপবে। নীরব রেলমন্ত্রী। I have withdrawn the order of withholding the fare and freight revision done by the previous government. Today I signed that order. It will come into effect on 25th because the officers require another 2-3 days time to implement it. It was done by the previous government and an interim budget, a consolidated budget was given by them on the basis of the fare hike. So to meet all the necessary expenditure, I was forced to implement the order that was done by my earlier government. মোদী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম এত বড় ধরনের সংস্কারের সিদ্ধান্ত। স্বভাবতই চুপ নেই বিরোধীরা। তাদের দাবি এই সরকারের আমলেও লাগাম ছাড়াবে মূল্য বৃদ্ধি। खाद्य हो, अनाज हो, जो भी है वो रेल लाइन से जाता है। उसका अगर एक बार दाम बढ़ेगा तो हर आवश्यक चीज के दाम पर उसका खराब असर पड़ेगा और दाम बढ़ता जाएगा। ये बहुत गलत बात है। ये घोर जन विरोधी नीति है और साथ साथ पार्लियामेंट को बाईपास किया है। अच्छे दिन सब्ज बाग दिखा के देश के लोगों को गुमराह करके सत्ता में आने वाली एनडीए की सरकार, नरेंद्र मोदी जी की सरकार ने पहला आज तोप चलाया है देश की जनता के छाती पर, गरीबों के। सरकार में आते ही पहला काम इन्होंने ये किया है कि जो आम आदमी पर भार डालने की प्रक्रिया है उसको इन्होंने एक बहुत बड़ा प्रोत्साहन दिया है। एक तरफ तो महंगाई आसमान छू रही है, रेल के किराए में बढ़ोतरी की जा रही है, तो ये किस तरह की संवेदनशील सरकार है। माल भाड़ा हो या यात्री किराया हो, दोनों को बढ़ाए जाने का निर्णय सरकार ने लिया है। लेकिन ये जो कुछ भी इन्हें करना था ये इन्हें बजट में करना चाहिए। उसको तो लगता है कि इससे महंगाई बढ़ेगी और ये कम से कम अच्छे दिनों का आगाज तो नहीं ही है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। ম্যালেরিয়া জনিত রোগীদের চিকিৎসার ভার গ্রহণ করবে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর। উদয়পুর ডাকবাংলোস্থিত সার্কিট হাউসের কনফারেন্স হলে একদিনের ম্যালেরিয়া সংক্রামক বিষয়ে আয়োজিত সচেতনতা শিবিরে একথা জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। ম্যালেরিয়া জনিত রোগীদের চিকিৎসা ভার গ্রহণ করবে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর। চিকিৎসা ছাড়াতে কোনো রকম ঘাটতি থাকবে না স্বাস্থ্য বিভাগে। শুক্রবার উদয়পুর ডাকবাংলোস্থিত সার্কিট হাউসের কনফারেন্স হলে একদিনের ম্যালেরিয়া সংক্রামক বিষয়ে আয়োজিত সচেতনতা শিবিরে স্পষ্টভাবে জানিয়ে দিলেন রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক এলটি ডার্লং সহ অন্যান্যরা। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গোমতী জেলায় শহরগুলির পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলগুলিতেও ম্যালেরিয়া বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার উদ্যোগ জারি থাকবে সরকারের স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, প্রশাসন সহ সমাজের সকল স্তরের জনগণের।
ইতিমধ্যে সমস্ত হাসপাতালগুলিতে ম্যালেরিয়া সংক্রান্ত যাবতীয় ওষুধপত্র দেওয়া হচ্ছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে বিনামূল্যেও ওষুধ দেওয়া হবে। তবে এই ক্ষেত্রে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে তার দিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও বাড়িতে বাড়িতে সকলেরই রক্ত পরীক্ষা করা, বিভিন্ন ধরনের শিবির করা এবং রোগীদের ম্যালেরিয়া রোগ সারাতে যথাযোগ্য ব্যবস্থাপনা করা ইত্যাদি বিষয়ে জনসাধারণের নিকট সচেতনতা শিবির মারফত তুলে ধরতে হবে স্বাস্থ্য বিভাগের সমস্ত কর্মীদের। সেটা উন্নতি করার জন্য তারা সবসময় চেষ্টা করবে এই খুব তাড়াতাড়ি। দ্বিতীয় হচ্ছে বিশেষ করে এই নতুন বাজার কর্মক শিলাচুরি, এটা আমি দেখছি গন্ডা ছাড়াতেও আছে, লং ফ্যামিলিতে আছে। পাওয়ারের যে সমস্যাগুলি হতেছে এবং এইসব লাইনে এটা সবচেয়ে বেশি সাফার করতেছে। দিনে বলছে সারাদিন দিন রাত 24 ঘন্টার মধ্যে 5 থেকে 6 ঘন্টার বেশি পাওয়া যায়। জায়গায় মানে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হতেছে। আমরা আজকে তো জানলাম এটা নিয়ে পিএসসিএল এর সঙ্গে পাওয়ার কর্পোরেশন তাদের সঙ্গে আমরা কথা বলবো, অন্তত প্রায়োরিটি বেসিসে এগুলি সার্ভিসটার আরেকটু উন্নতি ঘটানো যায়, পাওয়ারটাকে শুরু করা যায়। এগুলি যেগুলি ছিল এগুলি দেখা হয়েছে। এমপিডব্লিউ কিছু কিছু এখানে রিপোর্ট পাওয়া গেছে 3 মাস 4 মাস এরা কোনো রিপোর্টই না, জায়গায় আসে না, বেতন নেয় না। তো এগুলিকে চিহ্নিত করার কথা দ্রুত বলা হয়েছে, রিপোর্ট আমাকে বলা হয়েছে। আইনসম্মতভাবে যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার সেগুলি আমরা তাদের সম্পর্কে। অন্যদিকে গোমতী জেলার নতুন বাজার, করবুক, শিলাছড়ি, গন্ডাছড়া ইত্যাদি স্থানে বিদ্যুৎ ঘাটতির কাজ সহসাই সারাই করা হবে। এদিন ম্যালেরিয়া বিষয়ক সচেতনতা শিবিরে গোমতী জেলার বিভিন্ন হাসপাতালগুলির সুপার সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে সচেতনতা শিবির হয়। জানা গেছে গোমতী জেলায় উদয়পুর মহকুমার ম্যালেরিয়া রোগে আক্রান্ত রোগীর কিছুটা থাকলেও মৃত্যু নেই একজনেরও। বাণীপদ দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের দামামা বাঁচতে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলির। চলছে মনোনয়ন জমার পালা। আজ একই দিনে মনোনয়ন জমা দেন রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের শাসক দলীয় প্রার্থী সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ব্যস্ত সবগুলি রাজনৈতিক দল। যদিও বৃষ্টিতে অনেকটা প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে দলগুলোর। ইতিমধ্যেই ব্লকে ব্লকে চলছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। আজ বক্সনগর ব্লকে সিপিএম এর 13টি গাঁও সভায় সবকটি আসনেই প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়। সাথে 9টি পঞ্চায়েত সমিতির আসনেও প্রার্থীরা মনোনয়ন জমা দেয়। বৃষ্টিতেও কর্মী সমর্থকরা প্রার্থীদের গাড়িতে করে বক্সনগর ব্লকে মনোনয়ন জমা দেয়। পঞ্চায়েত এবং 13টি পঞ্চায়েত সমিতির আসন, তার মধ্যে আমাদের সিপিআইএম পার্টির পক্ষ থেকে 9টি পঞ্চায়েত সমিতির আসনে আমরা প্রার্থী আজকে নমিনেশন পেপার সাবমিট করি এবং আজ অবধি 13টি পঞ্চায়েত সম্পূর্ণভাবে আমাদের পঞ্চায়েতের প্রার্থী নমিনেশন পেপার সাবমিট করা হয়। বাকিগুলি আগামী দিন আমরা কমপ্লিট করার চেষ্টা করি। কংগ্রেসের প্রার্থীরাও আজ মনোনয়নপত্র জমা দেয়। বক্সনগর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের 65 জন প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়। একটি পঞ্চায়েত সমিতির আসনে তারা মনোনয়নপত্র জমা দেয়। দলীয় কর্মীরা প্রার্থীদের নিয়ে বক্সনগর ব্লকে যায় এবং মনোনয়নপত্র জমা দেয়। গ্রাম পঞ্চায়েতে আমরা স্টার্ট করছি। আমরা আজকে থেকে গ্রাম পঞ্চায়েতের নমিনেশনগুলো আমরা সাবমিট শুরু করেছি। এর মধ্যে আমরা 5-7টা গ্রাম পঞ্চায়েত আমরা আজকে করে নিয়েছি, বাকিগুলো আমরা কালকে শেষ করে নেব। এর মধ্যে আড়ালিয়া পঞ্চায়েত সমিতি, বক্সনগর পঞ্চায়েত সমিতি 13 নম্বর আসন থেকে আমি নমিনেশন পেপার জমা দিয়েছি। আমি গত পঞ্চায়েত নির্বাচনেও পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম মেলাগড় পঞ্চায়েত সমিতির অধীনে। তো এখন ব্লক বিভাজনের ফলে আমাকে বক্সনগরের এরিয়ার মধ্যে অন্তর্ভুক্তি করা হয়েছে, তাই আমি এবার পুনরায় পঞ্চায়েত সমিতি থেকে নমিনেশন সাবমিট করেছি কংগ্রেস দলের পক্ষ থেকে। আমার দৃঢ় বিশ্বাস গত নির্বাচনেও মানুষ বিপুল ভোটে আমাকে জয় করেছেন এবং আমি জয়ের ফলে মানুষের আশা নিয়ে যেমন জয় হয়েছি, মানুষের আশা পূরণ করার ক্ষেত্রে আমি কঠোর পরিশ্রম করেছি, এরিয়ার মানুষের জন্য কাজ করেছি, উন্নয়নের স্থায়ী সম্পদ সৃষ্টি করেছি। তাই আমার দৃঢ় বিশ্বাস পুনরায় মানুষ আমাকে আবার নির্বাচিত করবে, এই আমার আশা। তৃণমূল কংগ্রেসও আজ
মনোনয়নপত্র জমা দেয় বক্সনগর ব্লকে। পঞ্চায়েত সমিতির একটি আসনে এবং বেলুয়ারচর পঞ্চায়েতের 3টি আসনে প্রার্থী দেয় আজ। আমাদের তো হাই লেভেলে কোনো জোটের ইয়ে নেই, কিন্তু আমাদের গাঁও সভাভিত্তিক গতকালকে থেকে জোট চলছে বিভিন্ন গাঁও সভায়। আমাদের পুটিয়া গাঁও সভা টিএমসি থেকে পুরা দেবে, বাগবের গাঁও সভা টিএমসি থেকে পুরা, মধ্য বক্সনগর গতকালকে জোট হয়েছে কংগ্রেসের সাথে, বক্সনগরও জোটের পথে এবং এনসিনগরও জোটের পথে, এবং বিভিন্ন গাঁও সভায় কংগ্রেসের সাথে আমাদের জোট হতে আছে। এবং গাঁও সভাভিত্তিক যারা তৃণমূল কর্মী এবং কংগ্রেসের কর্মী আছেন তারা জোট করছে। আমরা গতকালকে করেছি কমলনগরে 2টি, মধ্য বক্সনগরে 1টি, পঞ্চায়েত সমিতি আজকে 1টি করেছি, আর আগামী দিন করব, সোমবারে ওরা 13টাতে করব এবং জেলা পরিষদের 3টাতে আমরা করব। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন ব্লকগুলিতে চলছে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার পালা। পিছিয়ে নেই দক্ষিণ জেলার রাজনগর ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের প্রার্থীরাও। রাজনগর ব্লক এবার নির্বাচনে ময়দানে রয়েছে শাসক দল সিপিএম ও বিজেপি। অন্য দলগুলির তেমন কোনো নির্বাচনী গতিবিধি লক্ষ্য করা যায়নি। রাজনগর ব্লকে মোট 19টি পঞ্চায়েতে 197টি আসন রয়েছে, যার মধ্যে মহিলাদের জন্য 89টি আসন সংরক্ষিত। পঞ্চায়েত সমিতির 13টি আসন রয়েছে, যার মধ্যে 6টি মহিলাদের জন্য সংরক্ষিত। শুক্রবার পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের মোট 134টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা, বিশেষ করে বামফ্রন্ট ও বিজেপি প্রার্থীরা। পঞ্চায়েত সমিতির 10টি আসনে মনোনয়ন জমা পড়েছে, যার মধ্যে সিপিএম 60টি, বিজেপি 2টি এবং লিবারেশন 1টি আসনে মনোনয়ন পেশ করেন। শনিবারের মধ্যে সিপিএম দল তাদের মনোনয়ন জমা দেওয়ার কাজ শেষ করবেন বলে খবর পার্টি সূত্রে। এদিকে রাজনগর ব্লকের রাঙ্গামুড়া গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান সিপিএম দলের বাচ্চু মিয়া শুক্রবার তার মনোনয়ন জমা দেন বিজেপি দলের হয়ে। এ নিয়ে রাজনৈতিক শোরগোল পড়েছে রাঙ্গামুড়া এলাকায়। একটা গাঁ সভা, এখন 2টা গাঁ সভা হয়েছে। 2 গাঁ সভাতে আমি প্রার্থী, উত্তর রাঙ্গামুড়ায় 9 জন, রাঙ্গামুড়ায় 11 জন, টোটাল আমি 20 জন প্রার্থী দিছি। এখন কখন ছেড়েছেন সিপিএম এর দল? আমি ছেড়ছি না, আমার তারা ছেড়ে দিছে, আমার তারা কিছু কাজে দূষিত করে আমার তারা ছেড়ে দিছে। এদিকে সিপিআইএম এর পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা আজ মনোনয়নপত্র জমা দিলেন। চণ্ডীপুর ও গৌরনগর ব্লকে মিছিল করে কর্মী সমর্থকরা যায় ব্লকগুলিতে। প্রত্যেকে মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের হাতে তুলে দেন। চণ্ডীপুর ব্লকে জমা পড়ে গ্রাম পঞ্চায়েতের 80টি মনোনয়নপত্র ও পঞ্চায়েত সমিতির 10টি মনোনয়নপত্র। গৌরনগর ব্লকে 8টি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির 13টি আসন। এদিকে তেলিয়ামুড়াতেও শুক্রবার ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এর আগে তেলিয়ামুড়া পার্টি অফিস প্রাঙ্গণ থেকে বের হয় সুসজ্জিত মিছিল। এই মিছিল তেলিয়ামুড়া শহর এলাকা পরিক্রমা করে এসে উপস্থিত হয় ব্লকে। সেখানে বিডিও অভিজিৎ চক্রবর্তীর কাছে মনোনয়নপত্র জমা দেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তেলিয়ামুড়া ব্লক এলাকায় জেলা পরিষদের আসন 4টি, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির আসন 13টি, যার মধ্যে মহিলা সংরক্ষিত আসন 6টি, তফসিলি উপজাতিদের সংখ্যা 1টি, তফসিলি জাতির 6টি। এই ব্লকে গ্রাম পঞ্চায়েত রয়েছে 17টি, এতে ওয়ার্ড আছে 101টি, মোট আসন সংখ্যা 183টি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। দুদিনের রাজ্য সফরে এলেন বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের স্পেশাল ডিজি বিটি শর্মা। ত্রিপুরার সীমান্ত এলাকা পরিদর্শন শেষে আজ তিনি এক সাংবাদিক সম্মেলন করেন রাজধানীর শালবাগানস্থিত বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর কার্যালয়ে। আলোচনা করেন বিস্তারিত বিষয়ে। দুদিনের ত্রিপুরা সফরে এসেছিলেন বিএসএফ এর ইস্টার্ন কমান্ডেন্টের স্পেশাল ডিজি বিডি শর্মা। কলকাতা থেকে ত্রিপুরা পৌঁছে রাজ্যের সিপাহীজলা সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি। আজ তার সফরের দ্বিতীয় এবং শেষ দিন। রাজধানী আগরতলা পার্শ্ববর্তী শালবাগানস্থিত বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি মিলিত হন। এই সাংবাদিক সম্মেলনে তিনি জানান, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম হয়ে ত্রিপুরা এই অঞ্চলে মোট 64টি বর্ডার হাট নির্মাণ করার জন্য কেন্দ্র সরকারকে প্রস্তাব দিয়েছে বিএসএফ। তিনি আরও জানান, সীমান্ত বসবাসকারী মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য বিএসএফ এর এই প্রস্তাব। সেই সঙ্গে তিনি আরও জানান যে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সঙ্গে বিএসএফ এর সম্পর্ক খুব ভালো। বিজেপির সঙ্গে বিএসএফ এর নিয়মিত যোগাযোগ হয়ে থাকে। দেশের পূর্বাঞ্চলে বাংলাদেশ হয়ে প্রচুর টাকা ভারতে প্রবেশ করার প্রসঙ্গে বিএসএফ এর স্পেশাল ডিজির বক্তব্য, এটা সত্য যে
বাংলাদেশ হয়ে ভারতে জাল নোট প্রবেশ করে, তবে এই টাকাগুলি বাংলাদেশে ছাপা হয় না বলে তিনি খুব স্পষ্ট করে জানিয়ে দেন। তবে তিনি জানান, বাংলাদেশ হয়ে টাকাগুলি দেশের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ছে। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার জন্য নিয়মিত নানা কর্মসূচি হাতে নেওয়া হয় বলেও তিনি জানান। cannot say that because but then yes there are indications that বাংলাদেশে তো সেটা ছাপানো হয় না, এটা কিন্তু বাইরে থেকে আসে। এখন অনেক রকমের এভিডেন্স আছে, কিন্তু অন্য দেশের সম্বন্ধে আমার বোধহয় without any concrete evidence বলা উচিত হবে না, but then yes it is being printed somewhere else. It is being printed from in some other countries and then it is being brought to Bangladesh and then it is being smuggled into India. West Bengal 32টা, আসামে 2টো, মেঘালয় 22টা এবং ত্রিপুরায় 4টে। টোটাল আমাদের এই তো 60 মতো, আরো কিছু তারপরে আমরা কয়েকটা আইডেন্টিফাই করেছি। সো 60 জায়গা, 60 মোর দেন 60 প্লেসেসে আমরা রেকমেন্ড করেছি যে যাতে বর্ডার হার্স হয়। তার কনসেপ্টের মানে হচ্ছে যে এই মানে গুরুত্ব হচ্ছে যে আমাদের বর্ডার এরিয়াতে কিছু ইকোনমিক অ্যাক্টিভিটি হোক, যার ফলে কিছু লোকে যদি earn their means of livelihood through honest means, তাহলে কিন্তু they will not have to depend on smuggling so much. I tell you, I can assure you that আমরা যেটুকু বুঝি, the present leadership of border guard Bangladesh is very positive. আমরা যখনই ওদের কোন খবর দিই ওরা কিন্তু সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মনারচক তাপবিদ্যুৎ প্রকল্পের উৎপাদন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ নিয়ে ওএনজিসি এবং নেপকোর মধ্যে চলছে চাপানোতর। এই প্রকল্পের সমগ্র বিষয়টি সাংবাদিক সম্মেলনে জানান মনারচক প্রকল্পের জেনারেল ম্যানেজার এসআর বিশ্বাস। মনারচক তাপবিদ্যুৎ প্রকল্পে কি খুব সহসা উৎপাদন শুরু করা যাবে? এ নিয়ে ওএনজিসি এবং নিপকোর মধ্যে এখনো চাপানোত্তর চলছে। এদিকে নিপকো এবং ওএনজিসি কর্তৃপক্ষের মধ্যে বিরোধের জেরে বিদ্যুৎ উৎপাদন কবে শুরু হবে এবং শুরু হলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত পড়বে তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে প্রকল্পের লোকসানের বহর বাড়বে, এমনটাই জানালেন মনারচক প্রকল্পের জেনারেল ম্যানেজার এসআর বিশ্বাস। তিনি এদিন প্রকল্প চত্বরে এক সাংবাদিক সম্মেলনে জানান, সময় মতো গ্যাস না পাওয়ার ফলে প্রকল্পের ক্ষতির বহর বাড়ছে। দুটি কেন্দ্রীয় সরকারি কর্তৃপক্ষের মধ্যে অযথা বিবাদ ও বিপ্রত নয়। মনারচকে দৈনিক 101 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ পুরোটাই রাজ্যে ব্যবহৃত হবে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম এজন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করে রেখেছে। ওএনজিসির সঙ্গে নিপকোর চুক্তি হলো মনারচক প্রকল্পে গ্যাস সরবরাহ সুনিশ্চিত করবে। ওপেন সাইকেলে বিদ্যুৎ উৎপাদন করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে যা বলা হচ্ছে তাও ঠিক নয় বলে প্রকল্পের জেনারেল ম্যানেজার জানান। This morning, I believe you have already visited our plant. আপনারা সব কিছু দেখেছেন। আপনাদের যদি কোনো রকম কনফিউশন থাকে, যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। As you know, this project has been started quite some time back, and we have said and we have informed everybody that we are in this type of problem. The problem, anybody can have that problem. That is not a problem. Amader kotha holo, when we are saying we are ready, and we are in fact ready, why ONGC should question this? ONGC, আমাদের অন্য উদ্দেশ্য ছিল যে আমরা গ্যাস। আসলে ওএনজিসি কর্তৃপক্ষ সময়মতো গ্যাস সরবরাহ সুনিশ্চিত করতে পারছেন না বলেই ব্যর্থতার দায় অস্বীকার করছে। এসব করে আসলে মনারচক প্রকল্পের কাজে অযথা দেরি হচ্ছে। এতে আখেরে রাজ্যবাসীরই ক্ষতি হবে। বর্তমানে মনারচকে একটি গ্যাস টারবাইন রয়েছে। এর দৈনিক উৎপাদন ক্ষমতা হল 63.5 মেগাওয়াট। এছাড়া রয়েছে একটি স্টিম টারবাইন জেনারেটর। এর উৎপাদন ক্ষমতা দৈনিক 37.5 মেগাওয়াট। প্রসঙ্গত 2002 সালের 2রা মার্চ তৎকালীন কেন্দ্রীয় শক্তিমন্ত্রী সুরেশ প্রভু মনারচক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রাথমিকভাবে সে সময় মনারচক প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধার্য হয়েছিল 500 মেগাওয়াট। প্রকল্প রূপায়ণে অযথা দেরির ফলে প্রকল্প ব্যয়ও বাড়ছে। এদিকে ওএনজিসি দীর্ঘ তালবাহানার পর আগামী 3-4 মাসের মধ্যে গ্যাস সরবরাহ সুনিশ্চিত না করলে এবছর প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন শুরু করা যাবে কিনা তাতে যথেষ্ট সংশয় রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
পরপর দুটি পৃথক দুর্ঘটনায় উদয়পুরে আহত হয় দুজন। এর মধ্যে আহত অটো চালকের অবস্থা গুরুতর হয়, তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অপর আহত ব্যক্তির চিকিৎসা চলছে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে। পরপর দুটি পৃথক দুর্ঘটনায় উদয়পুরে আহত দুই। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে উদয়পুর ট্যাপানিয়া বাজার এলাকায়। প্রচন্ড বৃষ্টির দাবদেহে পিচ্ছিলকারী রাস্তায় একটি বাস গাড়িকে পাশ দিতে গিয়ে TR0A 3725 নম্বরের একটি অটোরিকশা ঘটনাস্থলে উল্টে যায়। এতে অটোরিকশা চালক বিশ্বজিৎ শীল গুরুতর আহত হয়, বয়স 45, বাড়ি হদ্রা এলাকায়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি গিয়ে আহত ব্যক্তিকে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে নিয়ে যায়, কিন্তু মাথায় ও পায়ে প্রচন্ড আঘাত পাওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা অবস্থার ব্যাগতিক দেখে প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে তাকে। মাথায় ব্যথা পাইছে, পায়ে ব্যথা পাইছে। এদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটেছে উদয়পুর জামজুড়ি এলাকায়। বিদ্যুতের মেইন লাইনের কাজ করতে গিয়ে গুরুতর আহত হয় এক বিদ্যুৎ কর্মী। নাম মন্টু দেবনাথ, বয়স 40, বাড়ি দুধ পুষ্করিণী এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, জামজুড়ি স্কুলের পেছনে বিদ্যুৎ চলাচল বন্ধ অবস্থায় উপরের মেইন লাইনের কাজ করতে যায় 6 জন বিদ্যুৎ কর্মী। কিন্তু বর্তমানে সর্বক্ষেত্রেই প্রশ্ন উঠেছে যে বিদ্যুৎ চলাচল বন্ধ থাকা অবস্থায় কিভাবে 6 জন কর্মীর মধ্যে একজন বিদ্যুৎ কর্মী শক খেয়ে আহত হয়। যদিও খবর পেয়ে ঘটনাস্থল থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা উদ্ধার করে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে ভর্তি করে রোগীকে। বর্তমানে তার স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। তার শরীরে প্রচন্ড আঘাতের চিহ্নও রয়েছে। জামজুড়ি স্কুলের পেছনে 3.5 কেবি লাইন শাটডাউন দিয়া আমরা লাইনে কাজ করতাম, আমরা উঠছি দেখে অনেকক্ষণ কাজ করছি। তার লোক যদি আমরা স্পট করছি না, তারপরে খানিকক্ষণ পরে টুপলের মধ্যে আমরা কাজ করতে যাই, তখন সেটা ব্রেকেট বা কি তারই লাগে, তারের মধ্যে লাগে, লাগার পরে শর্ট করে সেই সিঁড়ির থেকে পড়ে আছে গাড়ি। তখন আমরা দেখা দৌড়াদৌড়ি করে এসডিওর কাছে ফোন করলাম, তারাও আইতাছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সততা, মানবতা এবং সামাজিক মূল্যবোধের নজির গড়লেন সোনামুড়া মোটর স্ট্যান্ডের এক অটো চালক। নিজ অটোতে 1 ভরি ওজনের একটি স্বর্ণের চেইন কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিলেন চেইনটির মালিকের নিকট। মানবতা, সততা, সামাজিক মূল্যবোধ হারিয়ে যায়নি এখনো। সততায় ভয় করে অনেকেই সমাজের বিভিন্ন স্থানে অজানাভাবে অনেক কাজ করে চলেছে। হয়তো অনেক কিছুই আমাদের জানার বাইরে থাকে। গণ্ডির মধ্যে থেকেও সৎ লোকের যে অভাব নেই তার উদাহরণ গড়ল এক অটো শ্রমিক। আজ বিকেলে নিজ গাড়ি থেকে 1 ভরি ওজনের স্বর্ণের চেইন পেয়ে ফেরত দিয়ে নজির গড়লেন সোনামুড়া মোটর স্ট্যান্ডের অটো শ্রমিক দীপক নম। বাড়ি রবীন্দ্রনগরের শান্তিপল্লীতে। সে যাত্রী নিয়ে রবীন্দ্রনগরে যায়। আসার পর দেখে তার গাড়িতে একটি স্বর্ণের চেইন পড়ে রয়েছে। পরে সে অটো শ্রমিকদের অফিসে জানায়। পরে যাত্রী কাঞ্চন সাহা বাড়ি ধলিয়ায় সে খোঁজ করে চেইনটির। অটো চালক তার হাতে চেইনটি তুলে দেয়। অটো শ্রমিকের এ সততায় খুশি অটো শ্রমিক সহ সকল মোটর যান কর্মীরা, খুশি সাধারণ মানুষও। নামছে তো বাড়িতে গেছে, আমি গাড়ি লেগে গেছি সুবাপুর বাজার যাওয়ানোর পরে অনেক ঘন্টা অনেক পরে তাই বাড়িতে গেছে। বাড়ি থেকে আয়া করছে সেই গলার চেইন নাই। এরপরে খোঁজখবর লইতে তাই চেইন টিকিট আইসে। এরপরে একজনে কইলো আমার গাড়ি, তোমার গাড়ি চেইন ফেলে গেছে। আমি সেটা আলকে দিতে আমার গাড়ির চেইনটা পাওয়া গেছে। আয়া সিন্ডিকেট সবার কারণে লইয়া চেইন জমা দিছে অফিসে, মালিকের দিয়ে দেবো আর সিন্ডিকেটের মাধ্যমে হাতটা পাইছি। লেগে আমি তার কাছে কৃতজ্ঞ জানাই। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। গন্ডাছড়া লংতরা ভিড়ের পর এবার ম্যালেরিয়ার থাবা আমবাসা মহকুমাতে। রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে জেলা হাসপাতালে। গন্ডাছড়া লংতরা ভিড়ের পর এবার ম্যালেরিয়ার থাবা ধলাইয়ের আমবাসা মহকুমায়। মহকুমার বিভিন্ন এলাকা থেকে যেমন শ্রীনিবাসপাড়া, গঙ্গানগর, নৌনিছড়া, কচুছড়া সহ বহু গ্রাম থেকে গত 2 দিনে প্রায় 2 শতাধিক রোগী ভর্তি হয়। তাদের মধ্যে 105 জনের রক্তে ম্যালেরিয়া ধরা পড়ে বলে জানান হাসপাতালের MS জিতেশ্বর আহির। আজকে টোটাল পেশেন্ট আছে আজকে 141 জন টোটাল রোগী আর কি, সব কিছু ম্যালেরিয়া। এর মধ্যে জ্বরের রোগী হলো 98 জন, 98 থেকে 70 জনের